আচ্ছা, এই দিকটা সরলে দিকটা, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী সহ এই মুহূর্তে তোমরা যারা আমাকে শুনছো সকলকে আমি রাজশাহী কলেজের অনলাইন প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে যারা তোমরা ব্যবসায়ী শিক্ষা শাখার স্টুডেন্ট রয়েছো তাদের আমরা হিসাব বিজ্ঞান ক্লাস নিব, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। তার আগে আমাদের তোমরা যারা নতুন শিক্ষার্থী আছো অর্থাৎ একাদশ শ্রেণীতে তোমরা আছো তাদের সাথে আমার পরিচয়টা হয়নি, আমি এই প্রথম তোমাদের সাথে অনলাইনে যুক্ত হলাম। তো আমার পরিচয়টা আমি একটু তোমাদের সাথে দিয়ে নিই, তারপরে আমরা আমাদের মূল সেশনে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, আমি মোসাম্মদ সাবমিলা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমি প্রথমেই আমাদের 2022 সালের যেই সকল এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তোমরা জানো যে বর্তমান যে অবস্থা আমরা যাচ্ছি বা বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে তোমাদের একাডেমিক যে কার্যক্রমগুলো রয়েছে এই একাডেমিক কার্যক্রম নিয়ে সেই নীতি নির্ধারক পর্যায় থেকে শুরু করে তোমরা যারা স্টেক হোল্ডার অর্থাৎ শিক্ষার্থী রয়েছে সকলেই কিন্তু খুব অরিড আছো বা বিচলিত আছো যে কখন কি হয়। তো তোমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। অলরেডি তোমাদের নীতি নির্ধারণী পর্যায় থেকে তোমাদের জন্য জাস্ট 2টা পদক্ষেপ অলরেডি নেওয়া হয়েছে। তার মধ্যে ফার্স্ট যে পদক্ষেপটা রয়েছে প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে তোমাদের 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সিলেবাসটা পুনর্বিন্যাস করা হয়েছে। এখানে পুনর্বিন্যাস আমি বলবো না, বলা ভালো যে সংক্ষিপ্তকরণ করা হয়েছে, অর্থাৎ তোমাদের সিলেবাসটাকে শর্ট করে দেওয়া হয়েছে। তো আমি প্রথমেই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যেটার বিষয় কোড 254, এই কোর্সে প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে এখানে আরো একটি কথা বলে নিতে চাই যে তোমরা কিন্তু অলরেডি একাদশের ক্লাস রান করছো, তোমরা এখনো দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওনি বা দ্বাদশের তোমাদের ক্লাস রাজশাহী কলেজের প্ল্যাটফর্ম থেকে নেওয়া হয়নি, কিন্তু তোমাদের এই যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে যেটা আমাদের মাউসি কর্তৃক নেওয়া হয়েছে, এই পদক্ষেপগুলো যদি আমরা মানে বাস্তবায়ন করতে চাই তাহলে এই মুহূর্তে তোমাদের দ্বিতীয় পত্রের ক্লাস শুরু করা আমাদের জন্য একেবারেই অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেজন্যই আজকে আমরা পরিবর্তিত রুটিন মোতাবেক তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসটা পরিচালনা করছি। তো এইখানে দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে সংক্ষিপ্ত সিলেবাস বা পুনর্বিন্যাসকৃত সিলেবাস, যেটা শুধুমাত্র 2022 সালের পরীক্ষার্থীদের জন্যই, সেই সিলেবাসটা আমি এখানে উপস্থাপন করেছি। তোমরা তোমাদের কাছে যদি খাতা কলম থাকে অবশ্যই চ্যাপ্টারগুলো লিখে নিতে পারো। আর এখানে আমি আরো একটি কথা তোমাদেরকে বলে দিতে চাই, বলা ভালো তোমাদের জন্য নির্দেশনা, যে তোমাদের হয়তো অনেকের কাছে সেকেন্ড পেপার বই কালেকশনে নেই, তোমরা খুব তাড়াতাড়ি করে সেকেন্ড পেপার বইটা কালেকশন করে ফেলো, কারণ তোমাদের লাস্ট যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা সেকেন্ড পেপারের ওপর। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের দেখো দ্বিতীয় পত্রে 6টা চ্যাপ্টার রাখা হয়েছে, দ্বিতীয় অধ্যায় রাখা হয়েছে যেটাকে বলা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব, চতুর্থ অধ্যায় রাখা হয়েছে যেটাকে বলা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, পঞ্চম অধ্যায় রাখা হয়েছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এবং ষষ্ঠ অধ্যায় রাখা হয়েছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, সপ্তম অধ্যায় রাখা হয়েছে উৎপাদন ব্যয় হিসাব, এবং অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, এইখানে তোমাদের সিলেবাসে আরো একটি নির্দেশনা দেওয়া আছে যে মানবন্টন, প্রশ্নের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে। দ্যাট মিনস তোমাদের প্রশ্নের বিগত সালের যে ধারাগুলো রয়েছে ঠিক সেম মানে ক্রাইটেরিয়াতেই তোমাদের প্রশ্ন করা হবে, কিন্তু প্রশ্নগুলো হবে শুধুমাত্র এই 6টা অধ্যায়ের ওপর। অর্থাৎ আমরা আমাদের প্রশ্নের মানবন্টন আমরা জানি, যেহেতু এটা আমাদের দ্বিতীয় পত্রের ওপর প্রথম ক্লাস, সুতরাং আমি তোমাদেরকে একটু প্রশ্নের ধারা এবং মানবন্টন সম্পর্কে একটু মানে জ্ঞাত করতে চাই বা একটু জানাতে চাই। যে আমরা জানি যে আমাদের প্রশ্নের ধরন হচ্ছে 2টা পোর্শনে, অর্থাৎ একটাতে আছে সিকিউ আর একটাতে এমসিকিউ। আমরা জানি আমাদের সিকিউ কোশ্চেন হচ্ছে 70 মার্কের আর এমসিকিউ 30 মার্কের। তো এমসিকিউ 30 মার্ক তো এই 6টা অধ্যায় থেকেই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের যে সিকিউটা আছে সেই 70 মার্ক, সেখানে অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী 2টা বিভাগ রয়েছে, অর্থাৎ ক বিভাগে 2টা প্রশ্ন থাকবে, যেটা হবে পঞ্চম অধ্যায় থেকে। প্রিয় শিক্ষার্থী, আমি রিপিট করছি, ক বিভাগে 2টা প্রশ্ন হবে, যেটা হবে পঞ্চম অধ্যায় থেকে, এবং এই 2টা প্রশ্নের আনসার করা বাধ্যতামূলক। অর্থাৎ তুমি যদি এই 2টা প্রশ্নের আনসার করতে না পারো তাহলে তোমার 100 মার্কের প্রশ্নের ফুলফিল হবে না। সুতরাং এই পঞ্চম অধ্যায় আমাদের জন্য খুবই জরুরি বা খুবই গুরুত্বপূর্ণ। আর নেক্সট যে 5টা অধ্যায় থাকলো
সেই অবশিষ্ট 5টা অধ্যায় থেকে প্রিয় শিক্ষার্থী আমাদের খ বিভাগে প্রশ্ন থাকবে 9টি প্রশ্নের মধ্যে আমাদেরকে আনসার করতে হবে 5টির, 5 10 50, আর খ বিভাগে 2টি অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে 2টি, সেইখানে হচ্ছে 10 10 20 অর্থাৎ 70, আর আমাদের এমসিকিউ থাকবে 30, এই হচ্ছে 100। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পদক্ষেপ, অর্থাৎ তোমাদের জন্য প্রথম নির্দেশনা হচ্ছে এটা যে আমাদের সিলেবাসটা শর্ট করা হয়েছে বা সংক্ষিপ্তকরণ করা হয়েছে। নেক্সট যে পদক্ষেপ প্রিয় শিক্ষার্থী, সেই পদক্ষেপে যাওয়ার আগে আমি বলে নিতে চাই যে আজকে আমরা আলোচনা করব অংশীদারি ব্যবসায়ের হিসাব। এখানে শ্রেণী দেখো দ্বাদশ, তোমরা মানে জেনে খুশি হবে যে তোমরা যদিও এখনো একাদশ শ্রেণীতেই আছো, কিন্তু তোমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে দ্বাদশ শ্রেণীর, অর্থাৎ আমরা বলা যেতে পারে যে তোমরা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে গেছো। তো তোমাদের দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম যে অধ্যায়টা, অর্থাৎ বর্তমান সিলেবাস মোতাবেক প্রথম অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব, যেটা তোমাদের বইতে তোমরা দ্বিতীয় অধ্যায় হিসাবেই পাবে, সেই অধ্যায়ের ওপর তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। আমি এইখানে মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের অ্যাসাইনমেন্টটা একটু দেখিয়ে নিতে চাই। প্রিয় শিক্ষার্থী, আমি জানি যে এই অ্যাসাইনমেন্টটা তোমরা এখানে খুব স্পষ্ট করে দেখতে পাচ্ছ না, কিন্তু রাজশাহী কলেজ প্রশাসন অলরেডি তোমাদের গুগল ক্লাসরুমের মাধ্যমে এটার পিডিএফ ফাইল তোমাদের কাছে সরবরাহ করে দিয়েছে। তোমরা গুগল ক্লাসরুমে গেলেই কিন্তু তোমাদের দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা সেটা পেয়ে যাবে। তারপরেও জাস্ট আমি এখানে তোমাদের স্লাইড আকারে একটু দেখিয়ে নিয়েছি। এখন দেখো 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। তোমরা জানো যে আমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম বিগত সপ্তাহ থেকেই রানিং, অর্থাৎ বিগত সপ্তাহেই শুরু হয়েছে। অলরেডি তোমরা ফার্স্ট ইয়ারের উপর একটা অ্যাসাইনমেন্ট পেয়ে গেছো। এটা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ওপর। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব, এই অধ্যায়ের ওপর তোমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। এখন তোমরা যেহেতু এই অধ্যায় পড়াশোনা করনি বা তোমাদের ক্লাস নেওয়া হয়নি, সেজন্যই আমি আজকে এই অধ্যায়ের ওপরই তোমাদের আলোচনা করব এবং অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যে নির্দেশনাগুলো রয়েছে, আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থী, অ্যাসাইনমেন্ট সংক্রান্ত নির্দেশনাগুলো তোমরা তোমাদের গুগল ক্লাসরুমের মাধ্যমে পেয়ে যাবে, পিডিএফ ফাইল রয়েছে, এবং কিভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হবে সেই যে নির্দেশনাটা রয়েছে, তোমরা প্রথম পত্রের জন্য যে নির্দেশনা পেয়েছো, দ্বিতীয় পত্রের জন্যও নির্দেশনা সেম, অর্থাৎ দ্বিতীয় পত্রে আলাদা কোনো নির্দেশনা নেই, অ্যাসাইনমেন্ট লিখার নির্দেশনা একই, শুধু অ্যাসাইনমেন্টের টপিকস বা বিষয়টি আলাদা। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, যেটা এখানে তোমরা দেখতে না পারলেও আমি ক্লাস শেষে তোমাদের একটা ম্যাথ আছে এখানে, সেই ম্যাথটা আমি টাইপ করে দিয়েছি, তোমরা চাইলে আমার লেকচার শেষের স্লাইডে দেখতে পাবে, সেখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়েও কাজটা করতে পারবে। আবার তোমরা গুগল ক্লাসরুমের মাধ্যমে পিডিএফ ফাইল ডাউনলোড করে সেখান থেকেও কাজটা করতে পারবে। আর নির্দেশনাগুলো তো তোমরা জানো, কারণ তোমাদের সাথে অলরেডি জুমের মাধ্যমেও এগুলোর নির্দেশনা নিয়ে কলেজ প্রশাসন একাধিকবার মিট করেছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাব আজকের লেসনের যে শিখন ফল, সেই শিখন ফলে। এই শিখন ফলগুলো প্রিয় শিক্ষার্থী তোমাদের যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম দেওয়া হয়েছে সেকেন্ড চ্যাপ্টারের ওপর, সেই অ্যাসাইনমেন্ট তোমরা যদি ডাউনলোড করো তাহলে দেখতে পাবে যে অ্যাসাইনমেন্টের একটা কলামে শিখন ফল দেওয়া আছে, অর্থাৎ এই চ্যাপ্টারের ওপর কোন কোন বিষয়গুলো তোমাকে পড়তে হবে বা কোন কোন বিষয়গুলোর ওপর তোমার জ্ঞান অর্জন করতে হবে সেটাও কিন্তু আমাদের নির্ধারিত, অর্থাৎ আমাদের যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু এই শিখন ফলগুলোও উল্লেখ করে দেওয়া আছে। তোমরা অ্যাসাইনমেন্টের সেকেন্ড কলাম দেখলেই বুঝতে পারবে সেখানে শিখন ফল দেওয়া আছে। দেখো, প্রথমেই বলছে যে অংশীদারি ব্যবসায়ের উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারবে। অংশীদারি চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়সমূহ নিষ্পত্তি করতে পারবে। লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করে অংশীদারদের মুনাফার অংশ নির্ণয় করতে পারবে। অংশীদারদের মূলধন হিসাব ও অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এবারে মূল আলোচনায় চলে যাব। প্রথমে যে আলোচনা আমাদের ফার্স্ট যে লার্নিং আউটকামটি ছিল সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারবে। তো অংশীদারি ব্যবসায়ের উপাদান যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তবে অবশ্যই আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়টা কি সেটা জানতে হবে। আমরা যদি অংশীদারি ব্যবসায়ের ডেফিনেশন না জানি তাহলে কিন্তু অংশীদারি ব্যবসায়ের উপাদানটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। তবে আমার মূল আলোচনায় যাওয়ার আগে বা অংশীদারি ব্যবসায়ে যাওয়ার আগে প্রিয় শিক্ষার্থী, এইখানে আমি তোমাদের আরো একটি নির্দেশনা দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের যে অধ্যায়টি, অর্থাৎ
অংশীদারি ব্যবসায়ের হিসাব, এই অধ্যায়ের ওপর তোমাকে যদি এই অধ্যায়টি আয়ত্ত করতে হয় কিংবা এই অধ্যায়ের ক্লাস মানে বুঝে অঙ্ক নিজে করতে চাও, তাহলে মিনিমাম তোমাকে 6 থেকে 7টা ক্লাস করতে হবে প্রিয় শিক্ষার্থী। কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমটা এত দ্রুত গতিতে চলে এসছে যে এই মুহূর্তে আমরা তোমাদের 6-7টা ক্লাস এইভাবে নিতে পারছি না। কিন্তু আজকে আমার এই ক্লাসের কমেন্ট বক্সে তোমরা আমাদের এই চ্যাপ্টারের ওপর আরো 6টি ক্লাস নেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের মোহাম্মদ ইন্তাজ আলী স্যার কিন্তু ক্লাসগুলো নিয়েছেন বিগত ব্যাচের সাথে, অর্থাৎ অলরেডি 2021 সালের যে সকল পরীক্ষার্থী রয়েছে যারা দ্বাদশে রান করছে তাদের জন্য আমরা ক্লাসগুলো নিয়েছিলাম। তো ওই ক্লাসগুলোর লিংক প্রিয় শিক্ষার্থী আমি প্রত্যেকটা কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা তোমাদের সুবিধা মতো সময়ে ওই ক্লাসগুলো দেখে নিবে, প্লাস আমার ক্লাসটা দেখবে। দেখার পরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কোনো প্রবলেম থাকে, তাহলে তোমরা যে কোনো কোয়ারি যদি থাকে তাহলে তোমরা এই ক্লাসের কমেন্ট বক্সে লিখতে পারো। আমি সেগুলো আজকে পড়েই বা তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আগামীকালকে আমাদের 10:45-এ হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের উপর আরো একটি ক্লাস রয়েছে, সেইখানে কিন্তু আমি তোমাদেরকে সেগুলোর সলভ দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল নির্দেশনা প্রিয় শিক্ষার্থী। এইবারে আমরা শুরু করব আমাদের আলোচনা। অংশীদারি ব্যবসায়ী, তোমরা হয়তো নাম শুনেছো বা জেনেছো তোমরা যে তোমরা ম্যানেজমেন্ট পড়ছো, মানে ব্যবস্থাপনা পড়ছো, ব্যবস্থাপনাতে তোমরা হয়তো জেনেছো যে সাধারণত মালিকানার ভিত্তিতে এক মালিকানা কারবার রয়েছে, অংশীদারি কারবার রয়েছে, এছাড়াও কোম্পানি রয়েছে। তো আমরা আজকে আলোচনা করব অংশীদারি কারবার। আসলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে প্রাচীনকালে মানুষ যখন ব্যবসা শুরু করে তখন কিন্তু এককভাবে ব্যবসা করত, অর্থাৎ নিজে একা একাই ব্যবসা করত। কিন্তু সময়ের বিবর্তন বা সভ্যতার পরিক্রমায়, শিল্প বিপ্লব, ব্যবসা বাণিজ্যের প্রসার, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বিভিন্ন কারণে মানুষের যে চাহিদা বেড়ে গেছে, সুতরাং সেই সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিধিও বেড়ে গেছে। এখন একটা ব্যবসার পরিধি বেড়ে গেলে একজন ব্যক্তির পক্ষে তার যে সীমিত পুঁজি, এছাড়াও তার যে শ্রম, অর্থাৎ একান্তই নিজের যে শ্রম প্লাস সাংগঠনিক যে দক্ষতা, এই সব কিছু কিন্তু খুবই সীমাবদ্ধ। অর্থাৎ একজন ব্যক্তির এই জিনিসগুলো সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ মানে উপাদানগুলো নিয়ে একজন ব্যক্তির পক্ষে খুব বড় পরিসরে ব্যবসা পরিচালনা করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। সে বা মানুষ তখন একাধিক ব্যক্তির প্রয়োজন অনুভব করছিল। এই প্রয়োজন থেকেই কিন্তু অংশীদারি ব্যবসায়ের সূচনা শুরু হয়। তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, দেখো 2জন ব্যক্তি বা 4জন ব্যক্তি একত্রে দেখানো আছে। অর্থাৎ আমরা যেটা বোঝাতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থী, যে একের অধিক, অর্থাৎ আমরা সাধারণত 2 বা ততোধিক বলে থাকি, 2 বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে যখন কোনো ব্যবসা পরিচালিত হয় তখন তাকে আমরা সাধারণত অংশীদারি ব্যবসায় বলি। এই অংশীদারি ব্যবসাটার সূচনা হয় প্রিয় শিক্ষার্থী সর্বপ্রথম 1890 সালে ব্রিটেনে কিন্তু অংশীদারি ব্যবসায় আইন প্রথম প্রতিষ্ঠা লাভ করে, যেটা স্বতন্ত্র একটা আইন ছিল শুধুমাত্র তাদের জন্য, অর্থাৎ স্বতন্ত্র অংশীদারি আইন 1890 সালে ব্রিটেনে তৈরি করা হয়। ওই আইনের আলোকে তারা অংশীদারি ব্যবসায় পরিচালনা করছিল। পরে আমাদের এই উপমহাদেশে, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে 1932 সালের 8 এপ্রিল, প্রিয় শিক্ষার্থী আই রিপিট, অর্থাৎ আমি সালটা তোমাদের কাছে রিপিট করতে চাই, 1932 সালের 8 এপ্রিল এই অংশীদারি বা পার্টনারশিপ অ্যাক্ট, অর্থাৎ সেই ব্রিটেনের অংশীদারি আইনের আলোকে নতুন করে 1932 সালের 8 এপ্রিল এই উপমহাদেশে পার্টনারশিপ অ্যাক্ট প্রচলন করা হয়। পরে পাকিস্তান আমল প্লাস বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু 1932 সালের অংশীদারি আইন মোতাবেক এখন পর্যন্ত আমাদের এই অংশীদারি ব্যবসা পরিচালনা করে থাকি। তো দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে অংশীদারি ব্যবসায়ের যে সংজ্ঞা দেওয়া রয়েছে, যে অংশীদারি ব্যবসায় হলো চুক্তির দ্বারা 2 বা ততোধিক, দেখো এখানে 2 বা তার অধিক ব্যক্তির মধ্যে বৈধ উপায়ে অর্থ উপার্জনের নিমিত্তে যে ব্যবসা গড়ে ওঠে সেটাকে আমরা বলছি অংশীদারি ব্যবসায়ী। এখানে দেখো লাল কালি দিয়ে লেখা আছে 1932 সালের অংশীদারি আইন অনুসারে, 1932 সালের অংশীদারি আইন অনুসারে সাধারণ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন ও সর্বোচ্চ 20 জন হবে, এবং ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে 2 জন থেকে সর্বোচ্চ 10 জন হবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে আবারও বলছি, সদস্য সংখ্যা 2 থেকে 20 জন সাধারণ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে, কিন্তু যদি সেটা ব্যাংকিং ব্যবসা হয় তাহলে 2 থেকে সর্বোচ্চ 10 জন। আর চুক্তি হলো অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, চুক্তি ছাড়া কোনো অংশীদারি ব্যবসায় হতে পারে না।
প্রিয় শিক্ষার্থী, এখানে আরো কিছু বিষয় দেওয়া আছে বা আমরা আরো দেখবো যে 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় কি বলা হয়েছে। উনি দেখো এখানে বলা আছে যে কতিপয় ব্যক্তির মধ্যে বিদ্যমান সম্পর্ককে অংশীদারি বলে, কতিপয় ব্যক্তির মধ্যে বিদ্যমান সম্পর্ক। আর 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে একাধিক ব্যক্তির মধ্যে যে চুক্তির সম্পর্কের সৃষ্টি হয় তাদের প্রত্যেককে অংশীদার এবং সম্মিলিতভাবে তাদের ব্যবসায়ীকে অংশীদারি ব্যবসায় বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে যে সকলের দ্বারা বা সকলের পক্ষে যে কোনো একজনের দ্বারা পরিচালিত ব্যবসা, সকলের দ্বারা অথবা সকল অংশীদারের মধ্য থেকে যে কোনো একজনের দ্বারা পরিচালিত ব্যবসা, সেই মুনাফা নিজেদের মধ্যে যদি বন্টন করার জন্য তারা 1932 সালের আইন মোতাবেক চুক্তিবদ্ধ হয়ে ব্যবসার কার্য পরিচালনা করে, তবে সেই ব্যবসায়ীকে বলা হয় অংশীদারি ব্যবসায়ী। প্রিয় শিক্ষার্থী, এইখানে আমাদের অংশীদারি ব্যবসার উপাদানগুলো এবার আমরা দেখব, কেননা আমাদের ফার্স্ট যে লার্নিং আউটকাম ছিল আমাদের অ্যাসাইনমেন্ট মোতাবেক বা আমাদের যে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট মোতাবেক আমাদের যে লার্নিং আউটকাম ছিল সেটা হচ্ছে একাধিক অংশীদারি ব্যবসার উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারবে, ফার্স্ট লার্নিং আউটকাম। আমরা ডেফিনেশনগুলো দেখে নিয়েছি, ডেফিনেশন থেকে আমরা দেখব এবার আমাদের যে উপাদান সমূহগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি সেগুলো আমরা একটু দেখে নিব। প্রথমেই আসি একাধিক সদস্য, অর্থাৎ সদস্য সংখ্যা হতে হবে একের অধিক। একজন সদস্য দ্বারা অংশীদারি ব্যবসায় হবে না, 2 বা ততোধিক, অর্থাৎ 2 এর নিচে নয়। ব্যাংকিং এর ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী কত? সর্বোচ্চ 10 আর সর্বনিম্ন 2। সাধারণের ক্ষেত্রে সর্বোচ্চ 20, সর্বনিম্ন 2। চুক্তিবদ্ধ সম্পর্ক, অংশীদারি ব্যবসায় অবশ্যই চুক্তির সম্পর্ক থাকতে হবে, অর্থাৎ জন্মগত কোনো সম্পর্ক বা সামাজিক কোনো সম্পর্ক দ্বারা অংশীদারি ব্যবসা গঠিত হয় না। অংশীদারি ব্যবসায় হতে হলে সেখানে চুক্তি অবশ্যই থাকতে হবে। চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি বা মূল উপাদান। অনেক সময় এটা তোমাদের এমসিকিউতে থাকে যে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। আইনসম্মত ব্যবসায়, প্রিয় শিক্ষার্থী, অবশ্যই ব্যবসাটা আইনসম্মত হতে হবে বা বৈধ হতে হবে। কয়েকজন ফ্রেন্ড মিলে যদি কোনো চোরাচালানির কারবার শুরু করে কিংবা কোনো অবৈধ ব্যবসা শুরু করে তাহলে সেটাকে কিন্তু পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসায় আমরা বলবো না। সেটা অংশীদারি ব্যবসায় হতে হলে অবশ্যই আইনসম্মত একটা ব্যবসা হতে হবে। অংশীদারদের যোগ্যতা, প্রিয় শিক্ষার্থী, অংশীদারদের যোগ্যতা বলতে এখানে যেটা বলা হয়েছে যে কোনো পাগল বা নাবালক কিংবা মস্তিষ্ক খারাপ বা এরকম অযোগ্য ব্যক্তির দ্বারা অংশীদারি কারবার গঠিত হতে পারে না। অংশীদারি কারবারের অংশীদার হওয়ার যোগ্যতা থাকবে তখনই যখন একজন ব্যক্তি সুস্থ থাকবে বা তিনি সাবালক হবেন। এই হচ্ছে অংশীদারি কারবারের অংশীদারদের যোগ্যতা। নেক্সট, মুনাফা অর্জন এবং বন্টন। প্রিয় শিক্ষার্থী, অংশীদারি কারবারের মূল উদ্দেশ্য হবে মুনাফা অর্জন করা এবং নিজেদের মধ্যে বন্টন করা। কেউ যদি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নিজেরা একটা সংগঠন তৈরি করে বা সেখান থেকে কোনো মুনাফা অর্জন না করে, কিংবা ধরো মুনাফা অর্জন করলো কিন্তু সেই মুনাফা নিজেদের মধ্যে বন্টন করলো না, সেটা হচ্ছে বিলিয়ে দিল বা কোনো গরিব দুস্থকে দান করে দিল, তাহলে সেটা কিন্তু অংশীদারি ব্যবসায় হবে না। অংশীদারি ব্যবসায় হতে হলে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হতে হবে মুনাফা অর্জন করা এবং সেই মুনাফা নিজেদের মধ্যে বন্টন করা। পারস্পরিক আস্থা ও বিশ্বাস, একে অপরের মধ্যে আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। অংশীদারি ব্যবসায়ীকে বলা হয় সদিশ্বাসের চুক্তি বা অনেক সময় বলা হয় বিশ্বাসের চুক্তি, অর্থাৎ একে অপরের উপর যদি ফেথ বা আস্থা না থাকে তাহলে পার্টনারশিপ হবে না। পার্টনারশিপ হতে হলে অবশ্যই পারস্পরিক আস্থা থাকতে হবে, কেননা অনেক সময় একজন অংশীদারের কাজের জন্য আরেকজন অংশীদারকে দায়বদ্ধ হতে হয়। আমরা সংজ্ঞায় দেখেছি যে সকলের পক্ষে যে কোনো একজনের দ্বারা পরিচালিত ব্যবসাও অংশীদারি হতে পারে। তো সেই ক্ষেত্রে একের অপরের উপর যদি আস্থা না থাকে তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থী অংশীদারি ব্যবসায় হবে না। এই হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসায়ের উপাদান সমূহ। আশা করি আমাদের ফার্স্ট যে লার্নিং আউটকাম, আমাদের যে অ্যাসাইনমেন্ট প্রদত্ত অ্যাসাইনমেন্ট মোতাবেক প্রথম যে লার্নিং আউটকাম সেটা তোমরা অর্জন করতে পেরেছো। অংশীদারি ব্যবসায়ের ডেফিনেশন এবং সেখান থেকে অংশীদারি ব্যবসায়ের এলিমেন্ট বা উপাদান সমূহ, এই এলিমেন্ট বা উপাদানগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। নেক্সট আমাদের
সেকেন্ড যে লার্নিং আউটকাম ছিল প্রিয় শিক্ষার্থী, তোমরা অ্যাসাইনমেন্ট মোতাবেক আমাদের সেকেন্ড লার্নিং আউটকাম ছিল চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের হিসাব রক্ষণের নিয়মাবলী। চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের হিসাব রক্ষণের নিয়মাবলী। অংশীদারি চুক্তি অনেক সময় লিখিত হতে পারে, কখনো অলিখিতও হতে পারে, আবার কখনো নিবন্ধনের সময় লিখিত হতে পারে, আবার কখনো মৌখিক হতে পারে। তো এই যে চুক্তি, এই চুক্তিতে অনেক বিষয় কিন্তু স্পষ্ট থাকে না, বা অনেক বিষয় স্পষ্ট করে পরিষ্কারভাবে বলা থাকে না। তো এই বিষয়গুলোর যদি কখনো কোনো প্রবলেম হয়, তখন এই প্রবলেমগুলো কি মোতাবেক আমরা সলভ করব, বা পার্টনারশিপের যারা অংশীদার রয়েছে তারা কোন ভিত্তিতে সলভ করবে। তো একটা পার্টনারশিপের যদি চুক্তিতে অস্পষ্ট কোনো বিষয় থাকে, পরিষ্কারভাবে কোনো কিছু বলা না থাকে, তাহলে সে বিষয়ে মীমাংসা পাওয়ার জন্য সর্বপ্রথম আমরা যেদিকে দৃষ্টি দিব সেটা হলো 1932 সালের অংশীদারি আইন। 1932 সালের অংশীদারি আইন, এই আইন মোতাবেক দেখো যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ চুক্তির অবর্তমানে এই বিষয়গুলো এইভাবে নিষ্পত্তি হবে। প্রথম যে জিনিসটা রয়েছে, সব অংশীদারদের মধ্যে লাভ লোকসান সমহারে বন্টিত হবে। সকল অংশীদারদের মধ্যে লাভ লোকসান সমহারে বন্টিত হবে, সমান হারে। অর্থাৎ চুক্তিতে যদি লাভ লোকসান বন্টনের অনুপাত দেওয়া না থাকে, তাহলে সকল অংশীদারদের মধ্যে লাভ লোকসান সমান হারে বন্টিত হবে। মূলধন ও উত্তোলনের ওপর কোনো সুদ ধার্য করা হবে না। অর্থাৎ যে যতই মূলধন দিক কিংবা উত্তোলন করুক, যদি চুক্তিতে উল্লেখ না থাকে তাহলে কোনো প্রকার সুদ ধার্য করা যাবে না। অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের ওপর 6% হারে সুদ পাবে। অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের ওপর কত পার্সেন্ট? 6%। প্রিয় শিক্ষার্থী, এই পার্সেন্টেজটা তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ 6% হারে অনেক সময় আমাদের এমসিকিউতে এই কোশ্চেনটা থাকে যে অংশীদারি কারবারে সুদের হার উল্লেখ না থাকলে, মানে চুক্তিতে সুদের হার উল্লেখ না থাকলে অংশীদারেরা কত পার্সেন্ট হারে সুদ পাবে? 6% হারে, আই রিপিট 6% হারে সুদ পাবে। সবাই সমান মূলধন সরবরাহ করবে, অর্থাৎ কেউ বেশি বা কেউ কম তা না, সবাই সমান হারে মূলধন সরবরাহ করবে। সবাই সমপরিমাণ অর্থ উত্তোলন করবে, অর্থাৎ সবার অর্থের পরিমাণ হবে সমান, একই পরিমাণ অর্থ তারা উত্তোলন করবে। প্রত্যেকের হিসাবের খাতাপত্র দেখা বা প্রতিলিপি গ্রহণ বা দলিলপত্রের কপি গ্রহণের অধিকার থাকবে। অর্থাৎ প্রত্যেক পার্টনার তাদের খাতাপত্র দেখা বা প্রতিলিপি গ্রহণ করার অধিকার বা দলিলপত্র বা কপি গ্রহণের অধিকার তাদের থাকবে। ব্যবসায়ের প্রধান অফিসে খাতাপত্র সংরক্ষিত থাকবে। খাতাপত্র সংরক্ষিত থাকবে কোথায়? প্রধান অফিসে। খাতাপত্র সংরক্ষিত থাকবে প্রধান অফিসে। সর্বসম্মত সিদ্ধান্ত ছাড়া কোনো অংশীদার গ্রহণ বা বহিষ্কার করা যাবে না। অর্থাৎ সকল অংশীদারের সিদ্ধান্ত ছাড়া নতুন কোনো অংশীদার গ্রহণ করাও যাবে না, আবার নতুন কোনো অংশীদার মানে বহিষ্কার করাও যাবে না। ব্যবসা পরিচালনা বা ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো মতানৈক্য দেখা দিলে তা সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মত অনুযায়ী মীমাংসা করতে হবে। ব্যবসা পরিচালনা বা ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো মতানৈক্য দেখা দিলে তা সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতানুযায়ী মীমাংসা করতে হবে, অর্থাৎ অধিকাংশ সদস্য যে মত দিবে সেটা গ্রহণ করতে হবে। ব্যবসায়ের স্বার্থে কোনো অংশীদার ব্যক্তিগতভাবে যে পরিমাণ ব্যয় করবে বা ক্ষতিগ্রস্ত হবে, ঠিক সেই পরিমাণ অর্থ ব্যবসা থেকে তাকে দিতে হবে। অর্থাৎ কোনো একজন পার্টনার ব্যক্তিগতভাবে যদি কোনো অর্থ ব্যয় করে থাকে, বা ওই পার্টনারের জন্য যদি ব্যবসায়ের কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে ওই পার্টনারের কাছ থেকে ওই ক্ষতির অর্থ আদায় করা যাবে। ব্যবসার সব দায় দেনার জন্য সব সদস্য যৌথভাবে বা এককভাবে দায়বদ্ধ থাকবে। অর্থাৎ ব্যবসার সকল দায় দেনার জন্য সকল সদস্য যৌথভাবে বা কেউ ব্যক্তিগতভাবেও দায়বদ্ধ থাকতে পারে। অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে দায় দায়িত্ব বন্টন ও পুনর্বন্টন করা যাবে। সর্বসম্মত সিদ্ধান্তক্রমে দায় দায়িত্ব বন্টন ও পুনর্বন্টন করা যাবে। কোনো অংশীদারের আচরণ বা কার্যকলাপ দ্বারা যদি ব্যবসায়ের কোনো ক্ষতি হয়, অর্থাৎ একক কোনো অংশীদারের আচরণ বা কার্যকলাপ দ্বারা ব্যবসায়ের কোনো ক্ষতি হলে তা অংশীদারকে পূরণ করতে হবে, ওই অংশীদারকেই পূরণ করতে হবে। যিনি পার্সোনালি ক্ষতিগ্রস্ত করবেন তাকে পূরণ করতে হবে। প্রয়োজনে অন্যরা কিন্তু তার বিরুদ্ধে মামলাও করতে পারে বা ক্ষতিপূরণের জন্য
মামলা দায়ের করতে পারে। দেউলিয়া অংশীদারের সম্পত্তি থেকে যদি তার সম্পত্তি থাকে তাহলে পাওনা আদায় করা যাবে। সম্পত্তি উদ্ধারের জন্য মামলা করা যাবে। সর্বসম্মত সিদ্ধান্ত ছাড়া ব্যবসার বিলোপ ঘটানো যাবে না, অর্থাৎ সকল পার্টনারের সিদ্ধান্ত ছাড়া ব্যবসা বিলোপ ঘটানো যাবে না। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের হিসাব রক্ষণের নিয়মাবলী। অর্থাৎ অংশীদারি কারবারের চুক্তি যদি স্পষ্টভাবে কোনো কিছু বলা না থাকে, তাহলে কোনো বিষয়ে যদি ঝামেলা সৃষ্টি হয়, অংশীদারদের মধ্যে মনোমালিন্য হয় বা মতানৈক্য হয়, তাহলে তারা সেটা মীমাংসা পাওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে 1932 সালের অংশীদারি আইন। সেই আইনে কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট করে দেওয়া আছে। সেই আইন মোতাবেক তারা সেই মানে সমস্যা বা সেই ঝামেলা, নিজেদের মতানৈক্য সলভ করে নিবে বা মীমাংসা করে নিবে। তো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের সেকেন্ড লার্নিং আউটকাম। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে মেইনলি আমাদের এই দুইটা থিওরির কথাই বলা ছিল। বাদবাকি যে দুইটা লার্নিং আউটকাম আছে সেগুলো ম্যাথমেটিক্যাল টার্মের সাথে রিলেটেড, অর্থাৎ ম্যাথ রিলেটেড। এইগুলো তোমাদের অঙ্ক করার জন্য খুব বেশি প্রয়োজন। অবশ্য এই চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের হিসাব রক্ষণের নিয়মাবলী, এটাও কিন্তু খুব বেশি তোমাদের গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেক রুলস রেগুলেশন রয়েছে যেগুলো তোমাদের ম্যাথ ক্যালকুলেশনের জন্য প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থী, অংশীদারি প্রতিষ্ঠানের হিসাব, অংশীদারি প্রতিষ্ঠানের ব্যবসায়ের আর্থিক প্রতিবেদন তো রয়েছে, কিন্তু আমরা মেইনলি এখানে চর্চা করি বা প্র্যাকটিস করি বা এখানে আমাদের ম্যাথ ক্যালকুলেশন করতে হয় অংশীদারদের ব্যক্তিগত হিসাবগুলো নিয়ে। মূলধন হিসাব করতে হয়, উত্তোলন হিসাব করতে হয়, চলতি হিসাব করতে হয় এবং ঋণ হিসাব করতে হয়। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে মেইনলি মূলধন হিসাব এবং চলতি হিসাবের কথার উপরই বেশি গুরুত্ব দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব প্রথমেই লাভ লোকসান বন্টন হিসাব তৈরির পদ্ধতি। অর্থাৎ প্রথমেই এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য আমাদের প্রথমে লাভ ক্ষতি হিসাব থেকে লাভ বা ক্ষতির পরিমাণ আমাদের অঙ্কেই দেওয়া থাকবে, সেখান থেকে আমরা লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করব। এই লাভ লোকসান বন্টন হিসাব আমরা কিভাবে তৈরি করব, আমাদের থার্ড লার্নিং আউটকাম এটার উপরই যে শিক্ষার্থী তোমরা লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করতে পারবে। তো এই লাভ লোকসান বন্টন হিসাব আমরা কিভাবে তৈরি করব সেই বিষয়টা এখানে ডিটেলস দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, প্রয়োজনে নোট করে রাখো। প্রথমেই লাভ লোকসান হিসাব হতে, অর্থাৎ আমাদের যে কারবারের লাভ লোকসান, অর্থাৎ যেটা আমরা লাভ ক্ষতি হিসাব বলি, সেই লাভ লোকসান বা লাভ ক্ষতি হিসাব হতে আমাদের নিট লাভ কিংবা নিট ক্ষতি যে কোনো একটা অর্জিত হবে। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা জানি যে কোনো কারবারের লাভ লোকসান হিসাব করলে নিট লাভ অথবা নিট ক্ষতি যে কোনো একটা কিন্তু অর্জিত হবে। তো এই নিট লাভ হলে আমরা কি করব, ক্রেডিট দিকে দিব, আর নিট ক্ষতি হলে ডেবিট দিকে দিব। এখন কোন হিসাবের ক্রেডিট বা কোন হিসাবের ডেবিট? লাভ লোকসান বন্টন হিসাবের ডেবিট এবং ক্রেডিট। অর্থাৎ লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করা শুরু করব আমরা নিট লাভ অথবা নিট ক্ষতি থেকে। যদি নিট লাভ হয় তাহলে সেটা ক্রেডিট দিকে দিয়ে শুরু করব, আর যদি নিট ক্ষতি হয় তাহলে ডেবিট দিকে দিয়ে শুরু করব। নেক্সট আমাদের যে কাজটা হবে প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে চুক্তি মোতাবেক অংশীদারদের মূলধনের সুদ। চুক্তি মোতাবেক অংশীদারদের মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট দিকে দেখাবো। দেখো আমি রিপিট করছি, মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ। তোমরা এই অংশীদারি ব্যবসার হিসাবের জন্য যে দফাগুলো এখানে দেওয়া হচ্ছে, এই প্রত্যেকটা দফা কিন্তু একেবারে স্ট্রাকচার্ড, ওয়েল স্ট্রাকচার্ড। এর বাইরে সাধারণত কোনো দফা আর থাকে না। তো আমরা কি করব, চুক্তি মোতাবেক অংশীদারি মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ লাভ লোকসান বন্টন হিসাবের কোন দিকে দিব? ডেবিট দিকে দিব। এবং উত্তোলনের সুদ লাভ লোকসান বন্টন হিসাবের ক্রেডিট দিকে দিব। এবার লাভ লোকসান হিসেবে যদি ভুলবশত সমন্বয় হয়নি এমন কোনো দফা থাকে, অর্থাৎ আমরা যে লাভ লোকসান হিসাব থেকে আমাদের নিট লাভ বা নিট ক্ষতি নিয়ে লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করলাম, সেইখানে যদি লাভ লোকসান হিসাবে, অর্থাৎ যে লাভ ক্ষতি হিসাব, সেইখানে যদি কোনো দফা এমন থাকে যেটা সমন্বয় হয়নি, যেমন বকেয়া খরচ, অগ্রিম আয়, অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি, এইগুলো যদি থাকে, আর এইগুলো যদি লাভ লোকসান বন্টন হিসাবে ভুলবশত সমন্বয় না করা হয়, তাহলে এগুলো আমরা লাভ লোকসান বন্টন হিসাবে নিয়ে আসব। লাভ লোকসান বন্টন হিসাবের কোন দিকে দিব? ডেবিট দিকে দিব। আর অগ্রিম খরচ, বকেয়া আয়, পণ্য উত্তোলন, যদি অলিখিত পণ্য উত্তোলন থাকে, এইগুলো আমরা লাভ লোকসান বন্টন হিসাবের ক্রেডিট দিকে দিব।
প্রিয় শিক্ষার্থী, আমরা যখন ম্যাথ ক্যালকুলেশন করব তখন এই বিষয়গুলো আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন নতুন একটা বিষয়, হয়তো তোমরা অনেক কিছু বুঝতে পারছো না, কিন্তু আমরা আগামীকালকের ক্লাসে অবশ্যই একটা ম্যাথ নিয়ে সলভ করাবো, তখন তোমরা এই বিষয়গুলো আরো বুঝতে পারবে। এছাড়াও আমি বললাম যে কমেন্ট বক্সে আমি ক্লাসের লিংক দিয়ে দিব, তোমরা যদি ওই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখো, অর্থাৎ একটার পর একটা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখো, তো আশা করা যায় এই চ্যাপ্টারের ওপর তোমাদের প্রবলেম হবে না। নেক্সট বলা হচ্ছে যে উপরোক্ত বিষয়গুলো সমন্বয় করার পর নিট বন্টনযোগ্য মুনাফা নিরূপণ করা হবে। নিট বন্টনযোগ্য মুনাফা, অর্থাৎ আমরা শুরু করেছিলাম নিট মুনাফা থেকে, সেই নিট মুনাফার সাথে বিভিন্ন বিষয় রয়েছে, এই বিষয়গুলো আমরা সমন্বয় করে নিব, করার পরে যেটা পাবো সেটা হচ্ছে নিট বন্টনযোগ্য মুনাফা, অথবা বন্টনযোগ্য ক্ষতিও হতে পারে, যেটাই হোক ক্ষতি বা মুনাফা, সেটাকে আমরা নির্দিষ্ট অনুপাতে বন্টন করে দিব। অর্থাৎ যে অনুপাতটা আমাদের দেওয়া আছে সেই অনুপাতে আমরা বন্টন করে দিব। যদি কোনো অনুপাত দেওয়া না থাকে তাহলে আমরা কি করব, অনুপাত দেওয়া না থাকলে আমরা সেটাকে সমহারে বন্টন করে দিব, যেটা আমরা একটু আগে পড়লাম, সমহারে। এইখানে দেখো প্রিয় শিক্ষার্থী, একটা লাভ লোকসান বন্টন হিসাবের ছক দেওয়া আছে, তোমাদের সামনে উপস্থাপন করা আছে। তোমরা যদি একটু স্ক্রিনটাকে বড় করে নিয়ে দেখো, দেখতে পাবে যে লাভ লোকসান বন্টন হিসাব। দেখো এখানে ক এবং খ দুইজন অংশীদার দেওয়া আছে, জাস্ট এটা একটা স্ট্রাকচার বা নমুনা ছক। এই ক এবং খ এই দুইজন অংশীদারের লাভ লোকসান বন্টন হিসাবের একটা নমুনা ছক এখানে উপস্থাপন করা আছে তোমাদের সামনে। ড্যাশ সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, অর্থাৎ যেই সালটা থাকবে আমরা সেই সালটা এখানে দিব, এটা আমরা জানি। এখানে দেখো আমাদের ছকটা প্রথমে বিবরণ, টাকা এবং টাকা, এখানে টাকার কলাম দুইটা আর রাখা হয়েছে, একটা ইনার কলাম একটা আউটার কলাম, এবং ক্রেডিট সাইডেও টাকার কলাম দুইটা, একটা ইনার কলাম একটা আউটার কলাম, এবং বিবরণের ঘর রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমি কি বলেছিলাম যে আমরা শুরু করব লাভ লোকসান হিসাবের জের থেকে, অর্থাৎ লাভ লোকসান হিসাব থেকে আমরা লিট লাভ অথবা নিট ক্ষতি যে কোনো একটা পেতে পারি, সেটা দিয়ে কিন্তু আমরা এটা শুরু করব। তো এই জন্য আমরা প্রথমেই দেখো ক্রেডিট সাইডে দেখো নিট লাভ লাভ লোকসান হিসাব থেকে চলতি বছরের লাভ, ক্রেডিট সাইডে প্রিয় শিক্ষার্থী, ক্রেডিট সাইডের প্রথমেই দেখো চলতি বছরের লাভ দ্বারা আমরা শুরু করেছি, একেবারে আউটার কলামে আমরা টাকার পরিমাণ দিয়ে দিয়েছি। নেক্সট আমরা কি বলেছিলাম যে ডেবিট দিকে কোনগুলো দেখাবো, প্রিয় শিক্ষার্থী আমি একটু আগেই আলোচনা করেছি, আমরা ডেবিট দিকে কোনগুলো দেখাবো আর ক্রেডিট দিকে কোনগুলো দেখাবো। আমরা ডেবিট দিকের দফাসমূহ বলেছিলাম মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ, আর ক্রেডিট সাইডের দফা বলেছিলাম উত্তোলনের সুদ, এছাড়াও বলেছিলাম যদি কোনো দফা যেগুলো সমন্বয় হয়নি, এই টাইপের দফাগুলো যেগুলো অগ্রিম ভাড়া হতে পারে, বিনিয়োগের অনাদায়ী সুদ হতে পারে, এইগুলো আসবে ক্রেডিট সাইডে। প্রিয় শিক্ষার্থী দেখো আমরা ক্রেডিট সাইডটা একটু দেখে নিতে চাই। ক্রেডিট সাইডে আমরা লাভ লোকসান হিসাবের ক্রেডিট জের দ্বারা শুরু করেছি, অর্থাৎ লাভ লোকসান আমরা ধরে নিয়েছি যে আমরা যে অঙ্কটা করব বা যেই প্রতিষ্ঠানের হিসাবটা আমরা করব সেই প্রতিষ্ঠানে লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ হয়েছে, তাহলে নিট লাভ আমরা ক্রেডিট সাইডে দিয়ে তারপরে আমাদের ক্রেডিট সাইডে আর কোন দফাগুলো আসবে, প্রথমে আসবে উত্তোলনের সুদ। এইখানে প্রিয় শিক্ষার্থী একটা জিনিস লক্ষ্য করো, তোমরা যদি একটু ভালো করে ছকটা লক্ষ্য করো তাহলে দেখবে যে অংশীদারদের মূলধন হিসাব লেখা আছে, অর্থাৎ এই উত্তোলনের সুদটা আবার অংশীদারদের মূলধন হিসাবে ট্রান্সফার হয়ে যাবে। আমি সেটা তোমাদের পরে বোঝাচ্ছি, বা আমি পরে তোমাদের আরো ডিটেলসে বিষয়টা নিয়ে কথা বলবো, অংশীদারদের মূলধন হিসাব নিয়ে যখন কথা বলবো। তো দেখো আমাদের ক্রেডিট সাইডের দফা আসবে উত্তোলনের সুদ, তারপরে আছে অংশীদারদের মূলধন হিসাব দিয়ে আবার কি আছে, যদি অলিখিত পণ্য উত্তোলন থাকে তাহলে সেটা আসবে। এরপরে আছে যদি এমন কোনো দফা থাকে যে দফাগুলো লাভ লোকসান হিসেবে সমন্বয় করা হয়নি, যেমন বিনিয়োগের অনাদায়ী সুদ, অগ্রিম ভাড়া, এগুলো সাধারণত আমরা জানি কোথায় যায়, এইগুলো যায় লাভ লোকসান হিসাবে। কিন্তু যদি লাভ লোকসান হিসেবে সমন্বয় করতে ভুল হয়, অর্থাৎ সমন্বয় করতে বাদ পড়ে যায়, তাহলে আমরা এটা লাভ লোকসান বন্টন হিসাবে নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি আরো একটি কথা তোমাদেরকে বলতে চাই যে লাভ লোকসান বন্টন হিসাব হচ্ছে পার্টনারদের নিজস্ব হিসাব, অর্থাৎ তাদের ব্যক্তিগত হিসাব, তাদের ব্যক্তিগত মুনাফা নিজেদের বন্টনের জন্য কিন্তু এই হিসাবটা তৈরি করা হয়। একটু আগে আমরা একটা স্লাইডে কিন্তু দেখেছিলাম যে এগুলো ব্যক্তিগত হিসাব, লাভ লোকসান বন্টন হিসাব, মূলধন হিসাব, চলতি হিসাব এবং ঋণ হিসাব, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে মুনাফা বন্টনের জন্য এই লাভ লোকসান বন্টন হিসাবটা তৈরি করা হয়। এখানে এই জন্যই প্রতিষ্ঠানের এই যে অগ্রিম ভাড়া, বকেয়া বেতন, এগুলো সাধারণত লাভ লোকসান হিসাবে আসবে, লাভ লোকসান বন্টন হিসাবে আসে না। কিন্তু যদি ভুলবশত সমন্বয় করা না হয় তাহলে এখানে আসবে। এরপরে ক্ষতির অংশ যদি হয়ে যায়, অর্থাৎ নিট বন্টনযোগ্য যদি ক্ষতি হয় তাহলে সেটা ক্রেডিট সাইডে আসবে। আর প্রিয় শিক্ষার্থী ডেবিট সাইডে দেখো কোনগুলো আসবে, ডেবিট সাইডে যদি নিট ক্ষতি থাকে তাহলে আমরা ডেবিট সাইডে নিট ক্ষতি দ্বারা শুরু করব, কিন্তু আমরা ধরে নিয়েছি যে এই অঙ্কে আমাদের নিট লাভ,
সুতরাং আমরা কি করব, মূলধনের সুদ দিয়েছি, বেতন দিয়েছি, কমিশন দিয়েছি, ম্যানেজারের কমিশন আছে, অনাদায়ী পাওনা আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি হতে পারে, এই ধরনের খরচগুলো সাধারণত লাভ লোকসান বন্টন হিসাবের ডেবিট সাইডে আসে। সাধারণত আসে কোনগুলো, মূলধনের সুদ, বেতন, কমিশন এবং মুনাফার অংশ। মূলধনের সুদ, বেতন, কমিশন এবং মুনাফার অংশ। আর যদি কোনো অসমন্বিত খরচ থাকে তাহলে সেটা এখানে আসবে। প্রিয় শিক্ষার্থী, এখানে ছকটাকে আরেকটু জুম করে তোমাদের দেখানো হয়েছে, তোমরা একটু দেখার চেষ্টা করো। আর আমি তোমাদেরকে বলবো, তোমাদের কাছে তো বই অবশ্যই থাকার কথা, যদি বই না থাকে তাহলে অবশ্যই বই তোমরা কালেকশন করে নাও। আর এই মুহূর্তে রাজশাহীর যা অবস্থা, তোমরা যদি বই কালেকশন করতে নাও পারো তাহলেও আমাদের বর্তমান আমরা প্রযুক্তিতে অনেকটা এগিয়ে আছি। তোমরা চাইলেই কিন্তু এইচএসসি প্রোগ্রামের বইগুলোর পিডিএফ ফরম্যাট মানে ডাউনলোড করে নিতেই পারো। তোমরা গুগলে সার্চ দিবে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই টপিকস ধরেও যদি সার্চ দাও, অংশীদারি ব্যবসার হিসাব, দেখবে যে তুমি অনেক পিডিএফ লিংক পেয়ে যাচ্ছ। সেখান থেকে তুমি এই চ্যাপ্টার পুরাটাই, কোনো একটা এইচএসসি প্রোগ্রামের অনেক বই রয়েছে পিডিএফ আকারে, সেইগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করে নিয়েও আপাতত তোমরা কাজ চালিয়ে নিতে পারো। কিন্তু আমি বলবো যে তবে অবশ্যই তোমাদের বইটা কালেকশন করতে হবে। বইটা কালেকশন করে নাও, তাহলে এই বিষয়গুলো আরো ভালো বুঝতে পারবে। কারণ তোমাদেরকে স্টাডি করতে হবে, স্টাডি না করলে তোমরা অ্যাসাইনমেন্টটা করতে পারবে না। আর তোমরা জানো যে অ্যাসাইনমেন্টের রুলসের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে যে একজন অন্যজনের অ্যাসাইনমেন্ট দেখে করতে পারবে না। তো সেটার জন্যই কিন্তু আমাদেরকে নিজেদেরকে স্টাডি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এইবারে আমরা চলে যাব অংশীদারদের মূলধন হিসাব। মেইনলি এখানে আমাদের দুইটা জিনিস তৈরি করতে হয়। আমরা থার্ড লার্নিং আউটকামে ছিল লাভ লোকসান বন্টন হিসাব, তোমরা তৈরি করতে পারবে। আর আমাদের ফোর্থ লার্নিং আউটকাম যেটা ছিল সেটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব ও চলতি হিসাব তৈরি করতে পারবে। অংশীদারদের মূলধন হিসাব ক্যালকুলেশন করার দুইটা পদ্ধতি দুইটা। প্রিয় শিক্ষার্থী, অংশীদারদের মূলধন হিসাব ক্যালকুলেশন করার পদ্ধতি হচ্ছে দুইটা। একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, আর একটা হচ্ছে স্থায়ী বা স্থিতিশীল মূলধন পদ্ধতি। আমি রিপিট করছি, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, স্থায়ী বা স্থিতিশীল মূলধন পদ্ধতি। আরেকটু ডিটেলস এখানে দেখানো আছে। প্রিয় শিক্ষার্থী দেখো, স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আমরা দুইটা হিসাব তৈরি করি। স্থিতিশীল মূলধন হিসাব পদ্ধতিতে আমরা দুইটা হিসাব তৈরি করি, একটা হচ্ছে মূলধন হিসাব, আরেকটা হচ্ছে চলতি হিসাব। স্থিতিশীল মূলধন পদ্ধতিতে দুইটা হিসাব, একটা মূলধন হিসাব আর একটা চলতি হিসাব। পরিবর্তনশীল যে মূলধন পদ্ধতি, সেইখানে আমরা তৈরি করি মূলধন হিসাব এবং উত্তোলন হিসাব। সাধারণত সবসময় উত্তোলন হিসাব তৈরি করা হয় না, মাঝে মধ্যে উত্তোলন হিসাব তৈরি করা হয়, কারণ উত্তোলনের সীমাবদ্ধতা জানার জন্য। তো প্রিয় শিক্ষার্থী, এগুলো আমরা ডিটেলস এবারে আলোচনা করব। অর্থাৎ আমাদের ম্যাথ করার জন্য তো লাভ লোকসান বন্টন হিসাব করতে হবে, তারপরে আমাদেরকে করতে হবে মূলধন হিসাব এবং চলতি হিসাব। যদি আমরা স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব রাখি তাহলে আমরা করব মূলধন হিসাব এবং চলতি হিসাব। আর যদি আমরা পরিবর্তনশীল পদ্ধতিতে রাখি তাহলে শুধুমাত্র শুধুমাত্র মূলধন হিসাব করলেই হয়ে যাবে। আমরা প্রথমেই যাব স্থিতিশীল পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আসবো আমরা স্থিতিশীল পদ্ধতিতে মূলধন। স্থিতিশীল বা স্থায়ী পদ্ধতি, এইটার নাম থেকেই বোঝা যায় স্থায়ী পদ্ধতিতে মূলধনের কোনো পরিবর্তন করা হয় না। দেখো, ব্যবসার শুরুতে চুক্তি মোতাবেক যে পরিমাণ মূলধন অংশীদারেরা বিনিয়োগ করতে সম্মত হয় তা যদি তারা সরবরাহ করে তাহলে তা তাদের নিজ নিজ মূলধন হিসেবে ক্রেডিট করা হয়। সাধারণত যে পরিমাণ মূলধন নিয়ে তারা ব্যবসা শুরু করবে সেটা তাদের মূলধন হিসেবে ক্রেডিট করা হবে। পরে মানে এর কোনো পরিবর্তন সাধারণত করা হয় না যদি স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব রাখা হয়। অংশীদারি ব্যবসা যতদিন চলবে ততদিন পর্যন্ত এই মূলধনের ব্যালেন্স সাধারণত একই থাকে, যদি না তারা কোনো অতিরিক্ত মূলধন সরবরাহ করে থাকে। এই স্থিতিশীল পদ্ধতিতে মূলধনের মূলধন হিসাবের নমুনা ছকটা দেখো প্রিয় শিক্ষার্থী। স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাবের নমুনা ছক এইখানে দেখো, এটা সাধারণত একটা নগদান বই, তোমরা অলরেডি নগদান বই করেছো। ছকটা ঠিক ওই রকমই, তারিখ আছে, বিবরণের ঘর আছে, তারপর দুইজন পার্টনারের নাম দেওয়া আছে এখানে, রুহি এবং জুহি। আসলে এটা জাস্ট কাল্পনিক একটা নাম নেওয়া হয়েছে। তোমাদের অঙ্কে বা তোমরা যখন অঙ্ক করবা তখন যে পার্টনারের নামগুলো থাকবে সেগুলোই দুইজন হতে পারে, তিনজন হতে পারে, চারজন হতে পারে। আমাদের ঠিক ততটাই টাকার কলাম দিতে হবে, অর্থাৎ এক একজনের নামে এক একটা। নেক্সট আমাদের ক্রেডিট সাইডে দেখো, একইভাবে ক্রেডিট সাইডও করা আছে। আমরা শুরু করব ক্রেডিট সাইড দিয়ে। কেননা আমরা জানি যে অংশীদারদের মূলধন যখন তারা ব্যবসায় বিনিয়োগ করে তখন সেটা ক্রেডিট করা হয়। মূলধন অবশ্যই ক্রেডিট হয়, মূলধন হিসাব কি হয়? ক্রেডিট হয়। এখন এই মূলধন হিসাব ক্রেডিট হয় কিভাবে? ডেবিট করা হয় কাকে? ব্যাংক হিসাবকে। সাধারণত একটা ব্যবসা প্রতিষ্ঠান বছরের পর বছর চলতে পারে, আবার নতুন করে কারবার শুরু হতে পারে।
যদি পুরাতন ব্যবসা প্রতিষ্ঠান হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের বিগত বছরের যে জেরটা সেটাকে আমরা কি বলবো? বিগত বছরের যে সমাপনী জের, সেই সমাপনী জেরকে আমরা বর্তমান বছরে কি করব? ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক জের হিসাবে ট্রান্সফার করে নিব। এজন্যই দেখো শুরু করা আছে ব্যালেন্স বিডি দ্বারা। কি বলা আছে? ব্র্যাকেটে দেওয়া আছে পুরাতন ব্যবসায়ের জন্য। যদি আমার ব্যবসাটা পুরাতন হয়, বিগত বছরের ব্যালেন্স বিডি আমি এখানে নিয়ে কাজ শুরু করব। কিন্তু যদি আমার ব্যবসাটা নতুন হয়, এই বছরই আমি রান করেছি, তাহলে আমার নগদান হিসাব বা ব্যাংক হিসাব দ্বারা আমরা মূলধন হিসাবকে ক্রেডিট করব নতুন ব্যবসায়ের ক্ষেত্রে। এছাড়া অনেক সময় বছরের মাঝামাঝি সময় আমরা অতিরিক্ত মূলধন নিয়ে আসতে পারি, সেটা আমরা এখানে ট্রিট করে দিব। দিয়ে বছর শেষে যেটা দাঁড়াবে সেটা আমাদের আবার ব্যালেন্স সিডি হিসাবে ওই বছরের সমাপনী ভাবে চলে যাবে। সেটা আমাদের কোথায় চলে যাবে? ডেবিট সাইডে। দেখো ডেবিট সাইডে সাল দেওয়া আছে 31 ডিসেম্বর 2, মানে সাল যেটা আমাদের অঙ্কে থাকবে আমরা সেটাই দিয়ে দিব, কিন্তু এটা বছরের শেষ দিনে অর্থাৎ সমাপনী জের হয়ে যাবে। এই সমাপনী জেরটা আমরা আবার পরবর্তী বছর কি করব? প্রারম্ভিক জের হিসাবে ট্রিট করব। এটাই যদি স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব খুবই মানে সহজ একটা পদ্ধতি বা খুব সহজ একটা ছক, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে, একটু স্টাডি করলে বুঝতে পারবে, আমি অঙ্ক করালে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। প্রিয় শিক্ষার্থী, এইবারে আমরা যাব অংশীদারদের চলতি হিসাব। এই চলতি হিসাবটা তৈরি করব আমরা স্থিতিশীল পদ্ধতিতে। অর্থাৎ একটা পার্টনারশিপের যখন চুক্তি তৈরি হয়, তখন পার্টনারেরা নিজেদের মধ্যেই ঠিক করে নেয় যে তারা তাদের মূলধন হিসাব কোন পদ্ধতিতে সংরক্ষণ করবে, স্থায়ী পদ্ধতিতে নাকি পরিবর্তনশীল পদ্ধতিতে। যদি স্থায়ী পদ্ধতিতে তারা মানে হিসাব রাখতে চায়, তাহলে তাদের দুইটা হিসাব প্রস্তুত করতে হবে, একটা হচ্ছে মূলধন হিসাব, আরেকটা হচ্ছে চলতি হিসাব। তাহলে এইখানে ওই যদি মানে স্থিতিশীল পদ্ধতিতে হিসাব রাখা হয়, তাহলে প্রথমত তৈরি করতে হবে লাভ লোকসান বন্টন হিসাব, তারপরে তৈরি করতে হবে মূলধন হিসাব, তারপর তৈরি করতে হবে চলতি হিসাব। তো এই পর্যায়ে আমরা চলতি হিসাব নিয়ে কথা বলবো। দেখো যে স্থিতিশীল পদ্ধতিতে আমরা দেখলাম যে সংশ্লিষ্ট অংশীদারদের যাবতীয় দেনা পাওনা এগুলো কিন্তু মূলধন হিসাবে দেখানো হয় না। তাহলে এগুলো কোথায় দেখানো হবে? এগুলো দেখানোর জন্য আলাদা একটা হিসাব তৈরি করা হয়, যেটাকে আমরা বলছি চলতি হিসাব। যেমন মূলধনের সুদ, অংশীদারদের বেতন, উত্তোলনের সুদ, ঋণের সুদ, এই যে বিষয়গুলো এগুলো দেখানো হয় অংশীদারদের চলতি হিসাবে। এখন এই চলতি হিসাবটা আমরা কিভাবে তৈরি করব? আমি প্রথমেই দেখিয়ে দিব যে চলতি হিসাবের ডেবিট দিকে আমরা কোন কোন দফাগুলো লিখব। প্রিয় শিক্ষার্থী, চলতি হিসাবের ডেবিট দিকের দফাগুলো আমরা সাধারণত লিখতে পারি এইভাবে, বা আমরা চলতি হিসাব ক্রিয়েট করব ঠিক এইভাবে, যে যদি চলতি হিসাবের ডেবিট ব্যালেন্স থাকে, অর্থাৎ সেটা যদি বিগত বছরের হয়, তাহলে সেই ডেবিট ব্যালেন্স যদি থাকে তাহলে আমরা ডেবিট দিকে দিয়ে দিব। এছাড়াও আমরা ডেবিট দিকে দিব এই যে এই দফাগুলো, উত্তোলনের নগদ অর্থ বা পণ্য যেটার মূল্য আর কি, এবং উত্তোলনের ওপর সুদ এবং লোকসানের অংশ। ঠিক এই তিনটা, 2, 3 এবং 4, এর বাইরে সাধারণত হয় না, খুব কম থাকে। আর যদি ডেবিট ব্যালেন্স থাকে তাহলে আমরা ডেবিট ব্যালেন্স ডেবিট দিকে দিয়ে চলতি হিসাব শুরু করব। কিন্তু ডেবিট ব্যালেন্স যদি না থাকে তাহলে আমাদের সাধারণত নগদ অর্থ বা পণ্য যদি উত্তোলন হয় সেটা থাকবে, উত্তোলনের সুদ থাকবে এবং লোকসানের অংশ থাকবে। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদেরকে আরো একটা বিষয় আমি ক্লিয়ার করে দিতে চাই, যে আমরা একটু আগে লাভ লোকসান বন্টন হিসাব দেখলাম। লাভ লোকসান বন্টন হিসাবের ক্রেডিট সাইডে যে দফাগুলো লিখেছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়। ক্রেডিট সাইডে যে দফাগুলো লিখলাম সেই দফাগুলোই কিন্তু চলতি হিসাবের ডেবিট দিকে আসবে। একইভাবে চলতি হিসাবের ক্রেডিট দিকে তাহলে কোনগুলো হবে? লাভ লোকসান বন্টন হিসাবের ডেবিট সাইডের যে দফাগুলো সেগুলো কিন্তু ক্রেডিট সাইডে আসবে। আর যদি ক্রেডিট ব্যালেন্স থাকে তাহলে আমরা ক্রেডিট ব্যালেন্স দিয়ে শুরু করব। দেখো এই যে অংশীদারদের মূলধনের সুদ, বেতন, ঋণের প্রাপ্ত সুদ এবং মুনাফার অংশ যদি থাকে, তাহলে এই জিনিসগুলো দ্বারা আমরা ডেবিট দিকে দিয়ে দিব। এখানে নিচে একটা বিষয় আরো ক্লিয়ার করে আছে, দেখো প্রতিষ্ঠানের অর্থাৎ যে দফাগুলো দ্বারা একজন পার্টনার বা একজন অংশীদারের মূলধন বৃদ্ধি পায়, মূলধন বৃদ্ধি পাইলে কি হবে? ক্রেডিট। আর মূলধন কমে গেলে হবে ডেবিট। তো যেই সকল দফা দ্বারা মূলধন বৃদ্ধি পাবে সেইগুলো আমরা চলতি হিসাবের কোন দিকে লিখব? ক্রেডিট দিকে। আর যেইগুলো দ্বারা কি হবে? মূলধন হিসেবে হ্রাস পাবে সেইগুলো লিখব ডেবিট দিকে। প্রিয় শিক্ষার্থী, মূলধন যদি বৃদ্ধি ঘটে, আমাদের এমন কোনো দফা থাকে যেগুলো দ্বারা মূলধন বৃদ্ধি হয়, তাহলে সেগুলো লিখবো চলতি হিসাবের ক্রেডিট দিকে। আর যদি মূলধনকে হ্রাস করে তাহলে লিখবো ডেবিট দিকে। এই চলতি হিসাবের ডেবিট এবং ক্রেডিট যে কোনো প্রকার জের হতে পারে, অর্থাৎ ডেবিট জেরও হতে পারে, ক্রেডিট জেরও হতে পারে। সবসময় যে ক্রেডিট জের হবে তা কিন্তু না। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এইবারে দেওয়া আছে চলতি হিসাবের একটা নমুনা ছক। একইভাবে এটাও দেওয়া আছে, আমরা একটু আগে মূলধন হিসাবের যে ছক দেখলাম ঠিক এরকমই।
আমরা শুরু করেছি ব্যালেন্স বিডি দ্বারা, প্রারম্ভিক ক্রেডিট ব্যালেন্স, অর্থাৎ বিগত বছরের যদি প্রারম্ভিক ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স থাকে চলতি হিসাবের, তাহলে সেটা দ্বারা আমরা শুরু করব, না থাকলে নাই। তারপর আমরা লাভ লোকসান বন্টন হিসাব থেকে কোনগুলো নিয়ে আসব? লাভ লোকসান বন্টন হিসাব থেকে নিয়ে আসব যেগুলো আমরা লিখেছিলাম ডেবিট দিকে, লাভ লোকসান বন্টন হিসাবের ডেবিট দিকে যেগুলো লিখেছিলাম সেগুলো আমরা চলতি হিসাবে ক্রেডিট দিকে নিয়ে আসব। মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ, মুনাফার অংশ, এই প্রত্যেকটা দফা একজন পার্টনারের মূলধনকে ইনক্রিজ করে। এই প্রত্যেকটা দফা একজন পার্টনারের মূলধনকে ইনক্রিজ করে। প্রিয় শিক্ষার্থী, মূলধনের সুদ দ্বারা একজন পার্টনারের মূলধন বৃদ্ধি পায়। বেতন যদি পায় সে মূলধন বৃদ্ধি পাবে, কমিশন পেলে মূলধন বৃদ্ধি পাবে, ঋণের সুদ যদি সে পেয়ে থাকে তাহলেও তার মূলধন বৃদ্ধি পাবে, মুনাফার অংশ যদি পায় তাহলে মূলধন বৃদ্ধি পাবে। তাহলে যে সমস্ত দফা একজন অংশীদারের মূলধনকে ইনক্রিজ করে সেইগুলো আমরা চলতি হিসাবের ক্রেডিট সাইডে দেখিয়ে দিব। নেক্সট আমরা ডেবিট সাইডে কোনগুলো দেখাবো? আমরা ব্যালেন্স বিডি দ্বারা শুরু করতে পারি যদি ডেবিট ব্যালেন্স থাকে। যদি না থাকে তাহলে আমরা, যদি কোনো অলিখিত উত্তোলন থাকে, যে উত্তোলন দ্বারা লেখা হয়নি বা সমন্বয় করা হয়নি, তাহলে সেই অলিখিত উত্তোলনকে আমরা এখানে দেখিয়ে দিব এবং উত্তোলনের সুদ দেখাবো। সঙ্গে যদি ক্ষতির অংশ থাকে সেগুলো দেখাবো। অর্থাৎ যেই সকল বিষয়গুলো দ্বারা একজন অংশীদারের মূলধনের পরিমাণ হ্রাস পায় সেগুলো আমরা ডেবিট সাইডে দেব। প্রিয় শিক্ষার্থী, হচ্ছে অংশীদারদের চলতি হিসাবের একটা নমুনা ছক, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে দেখতে পারো। আর যাদের কাছে বই আছে তারা আরো বই থেকে ভালোভাবে দেখতে পারো, প্লাস এখান থেকেও স্ক্রিনশট নিয়ে বারবার করে তোমরা একটা আত্মস্থ করতে পারো বা ভালো করে দেখতে পারো, বোঝার চেষ্টা করতে পারো। এবার আমরা যাব পরিবর্তনশীল পদ্ধতি। আমরা স্থিতিশীল পদ্ধতি শেষ করে ফেলেছি, স্থায়ী পদ্ধতি আমরা শেষ করেছি। এবার আমরা যাব পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। পরিবর্তনশীল মূলধন ভিত্তিতে অংশীদারদের মূলধন হিসাব যেটা হয়, আমরা দেখছি যে স্থির পদ্ধতিতে কি হয়, মূলধন এবং অন্যান্য দফার জন্য পৃথক পৃথক দুইটা হিসাব তৈরি করা হয়। স্থায়ী পদ্ধতিতে দুইটা হিসাব তৈরি করা হয়, কিন্তু পরিবর্তনশীল পদ্ধতিতে সবগুলো মিলে একটা হিসাব তৈরি করা হয়। এক্ষেত্রে আলাদা কোনো চলতি হিসাব তৈরি করা হয় না, এখানে তৈরি করা হয় শুধুমাত্র অংশীদারদের মূলধন হিসাব। সুতরাং আমরা বলতে পারি যে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের সকল প্রকার দেনা পাওনা মিলে যে হিসাবটা তৈরি করা হয়, অর্থাৎ অংশীদারদের আনিত মূলধন প্লাস অন্যান্য যে সকল দফার সমন্বয়ে যে হিসাব তৈরি করা হয় তাকে পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতি বলা হয়। পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতি বলা হয়। পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতির এখানে একটা স্ট্রাকচার্ড ছক দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী। অর্থাৎ এখানে আমরা শুরু করব, আগে আমরা স্থিতিশীল পদ্ধতিতে দুইটা হিসাব করেছিলাম, এখানে কিন্তু দুইটা হিসাবের সম্মিলিত রূপ, দুইটা হিসাবের কম্বাইন্ড রূপ। অর্থাৎ আমরা শুরু করব প্রথমে ব্যালেন্স বিডি দ্বারা। এই ব্যালেন্স বিডি অবশ্যই মূলধনের ব্যালেন্স, অবশ্যই মূলধনের ব্যালেন্স। আমার ব্যবসা যদি পুরাতন হয়ে থাকে তাহলে আমরা গত বছরের ব্যালেন্সটা এখানে ট্রান্সফার করে নিয়ে ব্যালেন্স বিডি হিসেবে শুরু করব। আর ব্যবসা যদি নতুন হয় তাহলে যথারীতি আমরা শুরু করব নগদান হিসাব দ্বারা। আর তারপরে আমরা ক্রেডিট করব ওই দফাগুলোকে যেগুলো দ্বারা একজন অংশীদারের মূলধন বৃদ্ধি পায়, যেগুলো দ্বারা একজন অংশীদারের মূলধন বৃদ্ধি পায়। দেখো, মূলধনের সুদ, অংশীদারদের বেতন, কমিশন, লাভ ক্ষতি বন্টন হিসাব থেকে মুনাফার অংশ। আর ডেবিট সাইডে আমরা দিব উত্তোলন হিসাব থেকে জের নিয়ে আসবো। আমরা যদি উত্তোলন হিসাব ক্রিয়েট করি তাহলে সেখান থেকে জেরটা এখানে আমরা নিয়ে চলে আসবো। আর যদি আমরা আলাদা উত্তোলন হিসাব তৈরি না করি তাহলে আমরা কি করব, জাস্ট উত্তোলনের পরিমাণটা এখানে দিয়ে দিতে পারি। নেক্সট উত্তোলনের সুদ এবং লাভ ক্ষতি বন্টন হিসাব থেকে যদি লোকসান থাকে তাহলে লোকসানটা, অর্থাৎ যেগুলো দ্বারা একজন অংশীদারের মূলধন হ্রাস পায় সেগুলো আমরা ডেবিট সাইডে দিব। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো বিচলিত হয়ে যাচ্ছ যে ম্যাম একসাথে এত কিছু পড়াচ্ছে। আসলে আমি এই চ্যাপ্টারের পুরো থিওরিটার উপর তোমাদের একটা ধারণা দিয়ে দিতে চাই। সামনের দিন আমরা অঙ্ক করব, আর তোমরা আস্তে আস্তে আমি যে ক্লাসের লিঙ্কগুলো দিব সেই ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখতে থাকবে, তাহলে তোমাদের এই বিষয়গুলো আরো পরিষ্কার হয়ে যাবে। আর তোমাদের যে এত কিছু করতে হবে ঠিক তা না, কারণ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু এত হিসাব করতে হবে না। তোমাদের যে চাওয়া থাকবে, অর্থাৎ তোমাদের যে করণীয় থাকবে, সেই করণীয়ের উপর ডিপেন্ড করে তোমাদের কখনো চলতি হিসাব করতে হতে পারে, কখনো মূলধন হিসাব করতে হতে পারে, কখনো স্থিতিশীল পদ্ধতি বা পরিবর্তনশীল পদ্ধতি। অর্থাৎ এটা ডিপেন্ড করবে তোমাদের যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রে কি চাচ্ছে তার উপর। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই ছিল। আমি যতটুকু পড়ালাম এখান থেকে আমি তোমাদের সামনে কিছু প্রশ্ন উপস্থাপন করতে চাই। তোমরা যদি আমার সাথে থেকে থাকো বা তোমরা যদি এই মুহূর্তে রাজশাহী কলেজের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো তোমরা তোমাদের কমেন্ট বক্সে দিতে পারো। দেখো তো, চুক্তির অবর্তমানে প্রযোজ্য নীতিমালাগুলোর মধ্যে নেই কোনটি? নিচে যে চারটি ট্রানজেকশন বা চারটি বাক্য দেওয়া আছে, এই চারটি যে
কি বলবো নীতিমালা দেওয়া আছে, এই 4টি রুলস বা রেগুলেশনের মধ্যে কোন রুলস বা রেগুলেশন চুক্তির অবর্তমানে প্রযোজ্য নীতিমালার মধ্যে নেই? একটু চিন্তা করে তোমরা বলো তো দেখি, পারো নাকি? আমি জানি তোমরা অনেকেই পারবে, যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখে থাকো তাহলে আমাদের দ্বিতীয় লার্নিং আউটকামে কিন্তু এটা আমি আলোচনা করেছি, তোমরা দেখেছো, সেখান থেকে তোমরা আনসারটা করতে পারবে। লাভ ক্ষতি সমহারে বন্টিত হবে, এটা তো ছিল। অংশীদারদের উপর 6% হারে সুদ পাবে, এটাও ছিল। ব্যবসায়ের সব অফিসে হিসাবের খাতাপত্র সংরক্ষিত থাকবে। প্রিয় শিক্ষার্থী, সব অফিসে কি খাতাপত্র সংরক্ষিত থাকবে বলা হয়েছিল? না, বলা হয়েছিল যে প্রধান অফিসে খাতাপত্র সংরক্ষিত থাকবে, প্রধান অফিসে সংরক্ষিত থাকবে। তাহলে আমাদের আনসার এখানে গ নাম্বার। হয়তো তোমরা অনেকেই পেরেছো। নেক্সট আরেকটা প্রশ্ন দেখো তো, কোন উত্তরটি পরিবর্তনশীল পদ্ধতিতে সঠিক? পরিবর্তনশীল পদ্ধতি অর্থাৎ যেই পদ্ধতিতে শুধুমাত্র কি করা হয়, একটি হিসাব রাখা হয়। আমি বলেই দিলাম তাহলে কোনটি সঠিক, তাহলে 2-3টি হিসাব রাখা হয়, এটা সঠিক নয়। একটি হিসাব রাখা হয় অর্থাৎ খ নাম্বার। এখানে মূলত একটি হিসাব রাখা হয়, সেটা হয় অংশীদারদের মূলধন হিসাব। এই একটা হিসাবের মধ্যে আমরা মূলধন প্লাস অন্যান্য দফাগুলো সমন্বয় করে একজন পার্টনারের ডেবিট এবং ক্রেডিট সাইডের ব্যালেন্স ক্যালকুলেশন করি। স্থির মূলধন পদ্ধতিতে কোনটি সঠিক নয়? স্থির মূলধন পদ্ধতিতে কোনটি সঠিক নয়? একটু চেষ্টা করো, কোনটা পারা যায় নাকি দেখো তো। স্থির মূলধন পদ্ধতিতে কোনটি সঠিক নয়? এক্ষেত্রে 2টি হিসাব রাখা হয়। স্থির মূলধন পদ্ধতিতে অবশ্যই 2টি হিসাব রাখা হয়, একটি হচ্ছে চলতি হিসাব আর একটা হচ্ছে মূলধন হিসাব। এক্ষেত্রে মূলধনের জের সব বছর একই থাকে, স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব একই থাকে, এটাও ঠিক। এক্ষেত্রে একটি উত্তোলন হিসাব রাখা হয়। স্থিতিশীল পদ্ধতিতে কি উত্তোলন হিসাব রাখা হয়? না প্রিয় শিক্ষার্থী, স্থিতিশীল পদ্ধতিতে উত্তোলন হিসাব রাখা হয় না। উত্তোলন হিসাব রাখা হয় আমাদের কোন? পরিবর্তনশীল পদ্ধতিতে। ঘ নম্বরে কি বলছে? মূলধন এবং চলতি হিসাব নামে 2টি হিসাব রাখা হয়। আসলেই চলতি এবং মূলধন নামে 2টা হিসাব রাখা হয় এখানে, তাহলে আনসার হবে আমাদের গ নাম্বার, অর্থাৎ এখানে একটি উত্তোলন হিসাব রাখা হয়, এটা ভুল। চুক্তিতে ঋণের সুদ উল্লেখ না থাকলে অংশীদারি আইন মোতাবেক ঋণের উপর কত হারে সুদ দিতে হয় প্রিয় শিক্ষার্থী? কত হারে? 8, 7, 6 না 5? আমি অনেকবার রিপিট করেছি, এটা আরো একবার রিপিট করলাম, 6% হারে, অর্থাৎ 6% হারে আমরা সুদ দিব। নেক্সট, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? আমার প্রথম টপিকসে আমি এটা বলেছি, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে, এটা সবার পারার কথা, এক বাক্যে তোমরা এটা পারবে সবাই। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি বা ডিড। এই চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠিত হতে পারে না, চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসার মূল উপাদান। তো প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। এইখানে আমি তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিতে চাই। তোমরা যারা ক্লাসটা আজকে করেছো, আমি আগামীকালকে এই টপিকসগুলোর উপর আলোচনা করব, মূলধনের সুদ বা উত্তোলনের সুদ, ঋণের উপর সুদ, অংশীদারদের কমিশন। কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা আমি যে ক্লাসগুলো কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব সেই ক্লাসগুলো তো দেখবে, পাশাপাশি তোমরা এই বিষয়গুলোর উপর স্টাডি করবে, কেননা এই বিষয়গুলো তোমাদের অবশ্যই জরুরি অঙ্ক করার জন্য। এই বিষয়গুলো আমি যদি স্টাডি না করো, আমার একটা ক্লাসে তোমাদের সেটা আত্মস্থ করা বা বোঝা একটু কঠিন হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আবারও রিকোয়েস্ট করব তোমরা এই টপিকসগুলো নিয়ে একটু স্টাডি করো। সঙ্গে সঙ্গে এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। আমি তোমাদের এখানে অ্যাসাইনমেন্টটা আবার টাইপ করে দিয়ে দিয়েছি, অর্থাৎ 2022 সালের এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের সর্বোচ্চ পর্যায় থেকে, অর্থাৎ আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে তোমাদের দ্বিতীয় সপ্তাহের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ওপর যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে এটা। তোমরা অ্যাসাইনমেন্টটা এখান থেকে স্ক্রিনশট নিয়েও দেখতে পারো, অথবা তোমাদের গুগল ক্লাসরুমে যেখানে অলরেডি রাজশাহী কলেজ প্রশাসন তোমাদের দিয়ে দিয়েছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আমি তোমাদের সুবিধার্থে স্লাইডে সুন্দর করে আবার টাইপ করে দিয়ে দিয়েছি। এই অ্যাসাইনমেন্টটা ঠিক আমাদের অ্যাসাইনমেন্ট লিখার যে রুলস এবং রেগুলেশন রয়েছে, যেটা অলরেডি তোমরা ইনফর্মড, সেই রুলস রেগুলেশন মোতাবেক এই অ্যাসাইনমেন্টটা তোমরা লিখবে এবং লিখার চেষ্টা করবে। আর এই অ্যাসাইনমেন্টটা লিখার জন্য যত রকম সাহায্য সহযোগিতা তোমাদের প্রয়োজন হবে, তার জন্য রাজশাহী কলেজ প্রশাসন সহ আমরা যারা আছি সকলে তোমাদের পাশে আছি। বিচলিত হওয়ার কিছুই নেই, কেননা তোমরা এই মুহূর্তে একাদশের ক্লাস রান করছিলে, হঠাৎ করে তোমাদের দ্বাদশের বা দ্বিতীয় পত্রের একটা অ্যাসাইনমেন্ট দেওয়াতে তোমরা অনেকেই হয়তো অরিড হয়ে গেছো। অরিড হওয়ার কিছু নেই প্রিয় শিক্ষার্থী, রাজশাহী কলেজ সব সময় তোমাদের পাশে আছে। তোমরা একটু চেষ্টা করো, পেরে যাবে। আর এখানে আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু তোমাদের অনেকগুলো ক্লাসের লিংক ডেলিভার করব। এই চ্যাপ্টারের উপর আরো 6টি ক্লাসের লিংক আমি কমেন্ট বক্সে জাস্ট কয়েক মিনিটের মধ্যে ডেলিভার করব। তোমরা লিংকগুলো ধরে ধরে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবে, এটা তোমাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট। যদি তোমরা লিংকগুলো ধরে ধরে ক্লাসগুলো দেখো, তাহলেই তোমরা এই চ্যাপ্টারের উপর
ফুল যে প্রস্তুতি সেটা নিতে পারবে। এই 2টা ক্লাসে এই চ্যাপ্টারের প্রস্তুতি কমপ্লিট হবে না। তোমরা ক্লাসগুলো দেখো, একটু স্টাডি করো। যদি কোনো প্রবলেম থাকে আগামীকাল 10:45-এর ক্লাসে অবশ্যই আমি তার সম্পূর্ণ সলভ দিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই থাকো। রাজশাহীর যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে তোমাদেরকে ভালো থাকতে হবে। আর আমাদের যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম, সেই অ্যাসাইনমেন্ট কার্যক্রমে তোমরা মনোনিবেশ করো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।